জয় বাংলা জয় বাংলাদেশের জয়, স্বাধীন হলো দেশ আমাদের জয় 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 বলো বাংলাদেশের জয়। জয় বাংলা জয় বাংলাদেশের জয়, স্বাধীন হইলো দেশ আমাদের জয় 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 বলো বাংলাদেশের জয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কন্যানি যথা বিহায় নবনি সংঘাতি নবতি দেহি তথা শরীরানি বিহায় জিন্না নন্নানি সংঘাতি নবতি দেহি শহীধুব জন্ম মৃত্যুশয় চ তস্য কর্তর্মপি মাং বিদ্ধ কর্তব্যম। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। কিন্তু দুষ্টগণ সেরূপ নহে, তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, তাহারা ধার্মিকদের মণ্ডলীতে বসিবে না। কেননা সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টগণের পথ বিনষ্ট হইবে, এবং ধার্মিকগণ অবশ্যই স্বর্গবাসী হইবেন। আমেন। অনাতি তয়াতা বেরমণি শিক্ষা বাদাম সমাধান। আমরা পানি হত্যা থেকে বিরত থাকিব, পানি হত্যা করিব না, এটা উনি আমাদের বলেছেন। দ্বিতীয়, আদিন্না দানা বেরমণি শিক্ষা বাদাম সমাধান। আমরা অন্য জিনিস হরণ করিব না, অন্য জিনিস চুরি করিব না, আমরা এটা থেকে আমরা বিরত থাকিব। তৃতীয়ত, কামেশ্বর ইচ্ছে সারা বেরামণি শিক্ষাবাদন সমাধিম। আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মৌসর্য এগুলো থেকে বিরত থাকিব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শোভাকি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। আলোর মুখের হাসি আমার গানে লাগে সুধার মতো। মরি হায় হায় রে মা, তোর মুখের হাসি আমার
এবং আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করব। আপনারা উঠে দাঁড়ান। অনেক ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়ে যে বিতর্ক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে এক পলাতক আসামি লন্ডন থেকে সূত্রপাত করেছে বঙ্গবন্ধু নাকি কিছুই না, তার বাবা নাকি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তার বাবা সম্পর্কে অনেক বিতর্ক আছে, আজকে আমি এখানে যাব না। তবে তার বাবা প্রথম নয়, 7ম প্রেসিডেন্ট ছিলেন, তাও আবার সামরিক ডিক্টেটর, পিছনের দরজা দিয়ে আসা বাংলাদেশের রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যিনি অস্থায়ী রাষ্ট্রপতির ভূমিকা রেখেছিলেন, দায়িত্ব পালন করেছিলেন, সেই 4 জাতীয় নেতার প্রথম নেতা যিনি সৈয়দ নজরুল ইসলাম। তো আমি এই পলাতক আসামিকে নিয়ে বলবো না, আমি বলবো বাংলাদেশে যিনি বিরোধী দলের নেত্রী, বারবার প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি আজও বিরোধী দলের ভূমিকা রাখেন, সেই সম্মানিত নেত্রীর মুখ থেকে তার একটা অপয়া ছেলের কথার প্রতিধ্বনি আমরা সেটা আশা করিনি। আমি এই সভার মাধ্যমে সেই বিরোধী দলের নেত্রীকে অনুরোধ করব, আপনার এই অপাঙ্ক্তেয় বক্তব্য প্রত্যাহার করুন এবং জাতির কাছে ক্ষমা চান। আমরা আপনার এই অন্যায় আবদার, অন্যায় যুক্তি, অন্যায় দাবি মানি না। আমি বঙ্গবন্ধু একাডেমির পক্ষ থেকে, সেই যুক্তরাষ্ট্র থেকেই প্রথম প্রতিবাদ তুললাম। আমি বাংলাদেশের প্রত্যেক জায়গায় একই প্রতিবাদ করার জন্য আমি অনুরোধ করব। বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বিষয়ে কিছু কথা বলতে চাই। আমাদের স্বাধীনতা সংগ্রাম যে শুরু হয়েছিল 1971 সালের মার্চ মাস, ওটা আমাদের বিজয়গাথা মার্চ। তারপর 9 মাস একটা চেতনার ঢেউ এসে ভাসিয়ে দিয়েছিল পাকিস্তানি শোষণ এবং অবদমনের ঘৃণ্য প্রচেষ্টা। বাঙালির জয় হয়েছিল এবং জন্ম নিয়েছিল সদ্যজাত একটা দেশ, বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা হাতে পেয়েছিলাম একটা ভৌগোলিক অস্তিত্ব, একটা জাতীয় পতাকা, একটা জাতীয় ভাষা এবং একটি জাতীয় সঙ্গীত এবং একটা অনেক গর্বের ইতিহাস। সেই সাথে আমরা পেলাম জাতির পিতা, পেলাম বঙ্গবন্ধু, পেলাম জাতির স্থপতি শেখ মুজিবুর রহমান, নেতা মুজিব ভাই এবং সাধারণ মানুষের আন্তরিক সম্বোধনে শেখ শাহ। আপামর গ্রামের মানুষজন তারা তাকে বলতেন শেখ শাহ, এবং তার লোকাল লোকজন যারা তাদেরকে চিনত, শেখ ফ্যামিলিকে, তারা বলতো শেখের পোলা। এখন অন্তরের খুব নিবিড় সংযোগ না থাকলে প্রতিটা সাধারণ মানুষ একটা নেতাকে কেমন করে এত কাছে টেনে নেয় যে একদম অন্তরের ভালোবাসার ডাকে বলে শেখ শাহ, শেখের পোলা, বঙ্গবন্ধু। আমরা শিক্ষিত যারা তারা বলি জাতির স্থপতি। কিন্তু এত ভূষণ, কোনো আড়ম্বর ছাড়া, কোনো অর্ডার ছাড়াই কোনো নেতা পায় না, পৃথিবীর কোনো নেতা এভাবে পায়নি। সেজন্যই বঙ্গবন্ধু আমাদের কাছে, আমাদের ইতিহাসে অনন্য একজন মানুষ। বঙ্গবন্ধুর বাংলাদেশের জন্য বলতে হয় যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রাক্কালে
সদ্যজাত দেশের মধ্যে বিপুল পরিমাণ অস্ত্রসহ বাংলাদেশ বিরোধী দলগুলোর বিরুদ্ধে যে অপরিসীম ঘৃণা এবং প্রতিশোধের প্রতিক্রিয়া জন্ম নিয়েছিল, বঙ্গবন্ধু ফিরে এসে প্রশাসন এবং নেতৃত্বের ভার যদি গ্রহণ না করতেন এই দেশে, তাহলে একটা অন্তহীন রক্তগঙ্গা বইয়ে যেত গৃহযুদ্ধের ফলে। প্রতিহিংসার পথকে অস্বীকার করে বঙ্গবন্ধু জাতিকে এই চরম বিপর্যয় থেকে রক্ষা দিয়েছিলেন। এই কাজটি একমাত্র বঙ্গবন্ধুকে দিয়েই সম্ভব ছিল, জাতিকে তিনি রক্ষা করেছিলেন। শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, ইকবাল ভাই খুব সুন্দর করে সাজিয়ে সমস্ত দিকটাই উনি মোটামুটি কভার করেছেন। আর যেটা আমার কথা হলো, বঙ্গবন্ধু সম্পর্কে কিছু বলার শ্রদ্ধা মানে স্পর্ধাও সেটাও আমার নাই, বিকজ আমি জানি না ওনার সম্পর্কে কি বলতে হবে। উনি বঙ্গবন্ধু, উনি জাতির পিতা, উনি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, উনি আমাদেরকে একটি দেশ দিয়েছেন, আমাদেরকে আগেও যিনি বলেছেন ইকবাল ভাই ভাষা দিয়েছেন। আমি অনেক সময় বলতে শুনি অনেককে যে সত্যিকারের স্বাধীনতা পাইনি। আমি জানি না, আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আপনারা কি পাননি? ইস্ট পাকিস্তান থাকলে আপনারা কি পেতেন আর কোথায় থাকতেন আজকে? তাই আমি মনে করি যে আমরা অনেক কিছু পেয়েছি, আমাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে, আরও কিছুটা সময় আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, নিজেকে মনে করতে হবে যে আমরা বাংলাদেশি, একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। বিশ্বের যেখানে যাই বাংলাদেশকে সবাই চেনে। বঙ্গবন্ধু আমাদের কাছে কিছুই চাননি, উনি বছরের পর বছর জেলে থেকেছেন। ওনার জীবনের অনেকটা সময়, অর্ধেকটা সময় ধরতে গেলে, বা অনেকটা সময় দেশ জেলে কাটিয়েছেন। কিন্তু আমরা শুধু তার জন্য কি এটুকু করতে পারি না যে উনি স্বপ্ন দেখেছিলেন একটা সোনার বাংলা, একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটা সোনার বাংলা। আমরা কি আরেকটু ত্যাগ করে সবাই মিলে একটা সোনার বাংলা গড়ে তুলতে পারি না? তাহলে তো আমাদের কারো মনে কোনো আক্ষেপ থাকবে না যে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আসল স্বাধীনতা পাইনি। তাই আমি শুধু আমার মানে অনুরোধ যে সবাই মিলে আমরা আরেকটু ত্যাগ স্বীকার করি। কখনোই বলবো না যে আমরা কিছু এটা পাইনি ওটা পাইনি, আমরা যা পেয়েছি সেটাকে আমরা সবচেয়ে বড় করে দেখব, এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা একদিন অবশ্যই গড়ে তুলব। ধন্যবাদ। আমাকে ছবি দেখাবো, আমি যখন জিপে কলেজে যাই, আমার জিপের মধ্যে খোলা 5টা স্ট্যান্ড গান লোক দাঁড়াবে, 5টা। তো বুঝেন, তখন ভোরবেলা 8টার সময় আসবে, সারা রাত আমি ওখানে ডিউটিতে। ডিউটি মানে কি, আমি তো আর্মস ক্যাডার, ঠিক কিনা? লজ্জাও কিছু নাই, কারণ বঙ্গবন্ধু আসবে। রাত যখন অনেক হয়েছে, শেখ কামাল বলে আমি চলে যাই, এখন আমার ঘরে বউ আছে। তো আগুলো যে বুদ্ধ হয়ে থাকে কোনা যাই, আমি আসবো। এই শেখ কামাল যখন গেছে, আমিও ফাঁকি দিয়া সব দল বললে গুলশানায় বসছি। সকালে আমরা ঘুম পাইছি, তো আইসা বসছি। এই কিন্তু সকালবেলা এই ঘটনাটা আছে। এখন ধরেন আওয়ামী লীগের লোকের তো অভাব নেই, ওই 75 সনের 15 আগস্টের পরে আর আওয়ামী লীগ খুঁজে পাই না, সব পালাইছে, মানে মানে সব আন্ডারগ্রাউন্ড চলে গেছে। তো আমার কিন্তু ধাতে হয় না, আমি মুক্তিবাহিনী কমান্ডার ছিলাম, জানেন। তা আমার কাছে অস্ত্র লইয়া আমি পালাইলাম যে আমি যুদ্ধ করব। এই যুদ্ধ করতে গিয়ে আমার কি বলতে জিয়া রহমানের চামচা বলে না, খেয়াল করো, ইতিহাসটা দেখেন। আমার সাথে রণাঙ্গনে জিয়া রহমানের সাথে পরিচয়। জিয়া রহমান কে ছিলেন? বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। আমি কে? গেরিলা বাহিনীর প্রধান। এই মেজর আক্তার আমার ভাই আমাকে ধরাই দিয়েছে, বলছে ও ঢাকা শহরে নাশকতা শুরু করছে, টাঙ্গাইল হেলিকপ্টার মারছি, অনেক ঘটনা ঘটছে। তারপরে সে মিথ্যা অজুহাত দেয়া আম্মারে বুঝলা আমাকে নিয়ে গেছে জেনারেল শওকতের কাছে। কথা খেয়াল করেন, জেনারেল শওকত 9 ডিগ্রির জিওসি, কিন্তু আমাকে সে ধরে না, বলে না, কিন্তু সব সে জানে, কারণ মা তো সব জানে। মা তার ছেলেকে বলছে যে ও যে পথে যাচ্ছে ও মৃত্যু অনিবার্য। ও তো ওইভাবে নিছে, পলিটিক্যালি নিছে না। তখন সে আমাকে বুঝেছে, আমি বলছি না, আমি তো বঙ্গবন্ধুটা মন্দির বুঝেছি না, আমি তো ওইটা কিছু দেয় না। কিন্তু সে বুঝছে যে এই লোক প্যাঁচ লাগাইতেছে, কারণ আমার ছিল ক্যাডার বাহিনী। সত্যি কথা, এখন আমার কাছে ক্যাডার বাহিনী। এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আমি ঢাকা শহরে ছিলাম, হ্যাঁ, এই জন্য বলতেছি। তখন ঘটনাটা হলো এই যারা জিয়ার কাছে আমার ধরে নিয়ে গেল,
এই জিয়ার সাথে আমার প্রথম দেখা, আর প্রথম কথাটা হচ্ছে আপনি বঙ্গবন্ধু হত্যা করছেন, আপনার সাথে আমি কম্প্রোমাইজ করবো না। জিয়াউর রহমান আমাকে বলছে, আজও বলতেছি, আমরা বঙ্গবন্ধুকে হত্যা করিনি, যারা হত্যা করছে তারা আমাদের লোক না, আমি এর সাথে জড়িত না। আমি আপনাকে বলতেছি, চাইলে আপনার বঙ্গবন্ধুকে এভাবে নেগেটিভ করতে বলে আপনার মুস্তাক সাহেবকে জিজ্ঞেস করেন। আই এম দ্য হিরো অফ দ্য সার্কামস্টেন্সেস, আমার কথাটা মনে আছে। আমি সেনাবাহিনী প্রধান ছিলাম না, আমি অবস্থার শিকার। একটা কথা আজকে বলতে হয়, যখন আমি পার্লামেন্টে গেলাম বিএনপির থেকে, প্রথম প্রস্তাবটা আমি বঙ্গবন্ধুকে জাতির জনক করার জন্য প্রস্তাবটা আমি দিলাম। জিয়াউর রহমানকে আমি বললাম, স্যার এটা আপনার আপত্তি আছে? তখন জিয়াউর রহমান আমাকে বললো, আমার কোনো আপত্তি নেই, যদি পার্লামেন্টে সেটা পাস হয় আমার কোনো আপত্তি নেই। আপনারা দেখবেন বাংলাদেশের পার্লামেন্ট অফিসিয়াল আমার 20 বার এই প্রস্তাবটা দেওয়া আছে বিএনপির এমপি, যে বঙ্গবন্ধুকে জাতির জন্য ঘোষণা করা হোক। আমি কিন্তু আওয়ামী লীগ করি না। আজকে বঙ্গবন্ধুর দিনে আবেদিন ভাই বলল, এখানে আমার একটা অব্লিগেশন যে বঙ্গবন্ধুর জন্য যদি আমার কিছু করার থাকে, তো আমার যদি কিছু বলার থাকে আমি করব, আমি আছি। এবং আজকে তার বিধিয়াত্মার মাঠপথ কামনা করতেছি, এবং আমার এই দীর্ঘ বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সভাপতি, বঙ্গবন্ধুর সৈনিকেরা, ভাই বোনেরা, সকলকে সংগ্রামী অভিনন্দন। বঙ্গবন্ধু টপিক্সটা বিরাট বড় টপিক্স বাঙাল জাতির জন্য। আমরা মুক্তিযুদ্ধ সংসদে যারা এখানে উপস্থিত আছি, আমরা আগে যেমন আপনি নুরুল সাহেব বললেন আপনি নির্দলীয়, আমরাও নির্দলীয়। আমরাও বঙ্গবন্ধুর আঙ্গুলের ইশারায়, বঙ্গবন্ধু ছাতি মার্চের ভাষণে, বঙ্গবন্ধুর পরিকল্পনা মাফিক মুক্তিযুদ্ধ করেছি, জীবন উৎসর্গ করতে গিয়েছিলাম। আজকে বঙ্গবন্ধু মূল্যায়নের জন্য আপনারা বঙ্গবন্ধু একাডেমি করেছেন, আমি শুনে খুশি হয়েছি। আপনার কোন দলের দলবিবাহক হিসাবে নয়। আমাদের দুঃখ লাগে যখন আমরা বলি জাতির পিতা, জাতিকে আজকে এক, এ প্রশ্ন করুন, তাহলে কোন দলের পিতা উনি নন। আমি ব্যাখ্যা করতে চাই, আলম ভাই যে বলেছেন আমাদের জাতির পিতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলেছিলেন? উনি চুর দুর্নীতিবাদ থেকে চান না, তাই তিনি বলেছিলেন 7.5 রেসকোর্সের ময়দানে 7.5 কোটি কম্বলের জামার কুমড়ো কোথায়? আমার কৃষক, আমার শ্রমিক চুরি করে না, চুরি করে কারা? এটা বঙ্গবন্ধু ভাষণ। এটা আপনাদের এটা মূল্যায়ন করাবেন, জাতির কাছে প্রকাশ করবেন যে বঙ্গবন্ধুর জীবদ্দশায় যে অন্যায়গুলা, যে জিনিসগুলোকে উনি ঘৃণা করেছেন, যেটাকে প্রতিবাদ করেছেন, তাকে আপনারা জনতার সামনে তুলে ধরলে আপনাদের হবে উচিত কাজ তার বিধি আত্মার প্রতি সম্মান প্রদর্শন করা। বঙ্গবন্ধু জাতিকে দেখেছিলেন, যার জন্য উনি শোষিত এবং শোষক এই কথাটা বলে উনি আমি শোষিতের পক্ষে, অর্থাৎ কি ধনী দরিদ্রের যে বৈষম্য, এটাকে বঙ্গবন্ধু কমিয়ে আনার জন্যই মুক্তি সংগ্রাম করেছিলেন, জাতির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, স্বাধীন সত্তা এনেছিলেন। আজকে কি তা পারছি আমরা? প্রশ্ন করে দেখুন, দল করলেই গাড়ি বাড়ি টেন্ডার এটা করতে হবে। আদর্শ কার? বঙ্গবন্ধুর সৈনিক আমরা। আই হেট, আমি মুক্তিযুদ্ধ হিসেবে হেট করি। এখানে যারা মুক্তিযুদ্ধে বসে আছেন, কে কি নিয়েছে বলুন? আমরা কি নিয়েছি? নাম ব্যবহার করা বঙ্গবন্ধু, নাম ব্যবহার করা মুক্তিযুদ্ধের টেন্ডারবাজি, দুর্নীতিবাজ, এই কেলেঙ্কারি কারা করছে জিজ্ঞাসা করুন, তাহলেই হবে বঙ্গবন্ধু আদর্শ নিয়ে সংগ্রাম, আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। একটা আমি সেদিন বলছিলাম, বঙ্গবন্ধুর মৃত্যুর সময় তার বিরোধী শক্তি তথাকথিত খুনি মুস্তাক যদি বঙ্গবন্ধু অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পেত, তাহলে 10 লক্ষ বলে প্রচার করতো, পায় নাই। সেই ছিলেন আমার জাতির পিতা, সেই ছিলেন বঙ্গবন্ধু। আজকে যারা নেতৃত্ব তার নাম বিক্রি করে যারা দল করেন, প্রত্যেকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা। এটাই কি বঙ্গবন্ধু আদর্শ? এই কথাগুলো আপনারা তুলবেন। বঙ্গবন্ধু একাডেমির জন্যই আমরা মুক্তিযোদ্ধারা গর্ববোধ করি যে আপনারা বঙ্গবন্ধুর নাম নিয়ে আপনারা যে সংগঠন করছেন, তার মাধ্যমে খুব দলের দাবিদারি করবেন না, আমরা যেমন করি না।
আমরা খুব দলের দাবিদারি করি না, আমরা জাতি, দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী। আমাদের স্লোগান, আপনারাও নির্ভীকভাবে আপনাদের সবার লক্ষ্য থাকবে বঙ্গবন্ধু আদর্শকে বাস্তবায়ন করা, বঙ্গবন্ধু আদর্শের কথা বলে যাওয়া, তাদের প্রচার করা, তাদের বঙ্গবন্ধু যে জিনিসগুলো চেয়েছিলেন, এই দরিদ্র বৈষম্য কমানোর, এই জনগণের মুখে হাসি ফোটানোর, সোনা বাংলা করার, এগুলোর কথা বলে যাবেন। দেখবেন এই হল 4 গুণ বেড়ে যাবে। মানুষ চায়, বঙ্গবন্ধুকে অন্তর থেকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সত্য কথা বলবেন। এই মনির ভাই সাবেক 3বার নির্বাচিত এমপি, উনি বলছেন সত্য কথা বলতে হবে। কেন বলতে হবে? কারণ আমরা বঙ্গবন্ধুর নাম নিয়ে সংগঠন করেছি, আপনারা যারা এখানে করলেন। আমরা এটাকে একাত্ম ঘোষণা করছি, আমরা নির্দলীয়। সুতরাং বন্ধুগণ, যে সেদিন হবে সার্থকতা। সোনার বাংলা মুখে আসবে না, বলি করে স্লোগান দিয়ে সোনার বাংলা আসবে না, গাড়ি বাজারও গাড়ি ধরে সোনার বাংলা আসবে না, কৃষক শ্রমিক মজুরের মুখের হাসি ফুটলে সোনার বাংলা আসবে। এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মোহাম্মদ আব্দুল সালাম, উপদেষ্টা। আমি কোনো ভূমিকা দেবো না আপনাদেরকে, শুধু সবাইকে মুজিব সৈনিক হিসেবে সালাম জানাই। তা আমি শুধু আবেদন ভাইকে একটা কথার উত্তর দেবো। শুধু আবেদন ভাই বলছেন যে আগামীতে আপনারা কিভাবে অনুষ্ঠান করতে চান, কি সাহায্য চান। তা আমি জিজ্ঞেস করতে চাই যে আপনার কি দরকার এই সংগঠনকে ভালো করতে, বড় করতে এবং সাকসেসফুল করতে। আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি, আপনি একটা পূর্ণাঙ্গ কমিটি করেন এবং এর রেজিস্ট্রেশন না থাকলে রেজিস্ট্রেশন করেন। এরপরে এর ব্যাপারে আমার সাধ্যমতো যতটুকু অর্থনৈতিক সাহায্য আছে বা কায়িক পরিশ্রম আছে, আমি 10 পাউন্ড উঁচু করতে পারিনি, 20 পাউন্ড ধরে নিয়ে আসছি, তারপরে আমি 25 পাউন্ডের চেষ্টা করবো আপনাদের শেখ মুজিবের জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই। আমরা প্রবাসে বঙ্গবন্ধু একাডেমি নামে একটি সংগঠন আত্মপ্রকাশ ঘটাতে পেরেছি। কেন আজকে আমাদের বঙ্গবন্ধু নামে সংগঠন, বিভিন্ন সংগঠন করতে হয়, আপনারা সেই ইতিহাস জানেন, আমি দীর্ঘায়িত করব না। স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে এদেশে ষড়যন্ত্রকারীরা একটি অচল দেশ করার লক্ষ্যে এখনো নিরলসভাবে জামাত এবং বিএনপি, আমি নাম ধরে বলতে পারি, এরা এখনো চক্রান্ত করে যাচ্ছে এবং সুবিধাবাদী বুদ্ধিজীবী নামে কিছু লোক তাদেরকে অর্থের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে বিভিন্নভাবে পেশাজীবী সংগঠনও তাদের পিছনে কাজ করে যাচ্ছে। তা আমাদের কেন আজকে বঙ্গবন্ধু একাডেমি প্রতিষ্ঠা করতে হয়, আমাদের নতুন প্রজন্মকে সেটা শেখাতে হবে। বঙ্গবন্ধু একাডেমি একটি মহৎ উদ্যোগ নিয়েছে যে এটা প্রচারের লক্ষ্যে প্রবাসে তারা একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে। এই জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু একাডেমির আয়োজক, সংগঠক এবং পৃষ্ঠপোষক সকলকে আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যারা সামনে বসে আছেন। এত বিরূপ প্রতিকূল আজকের ওয়েদার থাকা সত্ত্বেও আপনারা কষ্ট করে এখানে এসেছেন বঙ্গবন্ধুর কথা শুনতে। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, পৃথিবীর সব দেশের মানুষ তাদের জাতির পিতাকে শ্রদ্ধা করে। আমরা বাঙালি এমন নিকৃষ্ট, এমন জঘন্য জাতি, আমাদের জাতির পিতাকে আমরা নামটি উচ্চারণ করতে দ্বিধা করি। আমি ঘৃণা করি ওই সমস্ত লোকদের, আমি ধিক্কার দিই ওই সমস্ত লোকদের যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে প্রবাসে থেকে বঙ্গবন্ধুর নামটি উচ্চারণ করে না, শেখ মুজিব বলে। দুঃখের বিষয় আমার বলতে হয়, আমরা আজকে কোন পাসপোর্ট নিয়ে এসেছি, কার রক্তের বিনিময়ে। আজকে আমাকে যদি 100 টাকা দেওয়া হয়, 1 লক্ষ টাকা দেওয়া হয়, 1 কোটি টাকা দেওয়া হয়, আমি আওয়ামী লীগ ছেড়ে অন্য দলে চলে যাই স্বার্থের জন্য। এই বঙ্গবন্ধু জীবনের কতগুলো বছর জেল কেটেছেন, কাদের জন্য, কিসের জন্য? ব্যাংকের জন্য, বিমার জন্য, কিসের জন্য করেছেন? বাঙালি জাতির জন্য। সেই বাঙালি জাতি আমরা কত বড় অকৃতজ্ঞ। তাই আমার বিনীত অনুরোধ, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, আমরা শ্রদ্ধা জানাবো, ভালোবাসা জানাবো। বঙ্গবন্ধু মরেও অমর হয়েছেন। বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন আমরা আজ বঙ্গবন্ধুকে নিয়ে এতটা গুণগান করতাম না। তিনি এক বঙ্গবন্ধু লোকান্তরে লক্ষ বঙ্গবন্ধু বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছে। আমরা যতদিন একটি মুজিব আদর্শের সৈনিক পৃথিবীর বুকে থাকবো, ততদিন বঙ্গবন্ধুর নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই বঙ্গবন্ধু একাডেমিকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা মিনতি মানুষ। বঙ্গবন্ধুর ভালোবাসার কথাটা প্রচার করি বেশি করে, তাতে আমরা বঙ্গবন্ধুকে আরো অনেক মহৎ করব এবং আমাদের নিজেরও খানিকটা শুদ্ধি হবে। আমি এখন অনুরোধ জানাচ্ছি
এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আমাদের সাধারণ সম্পাদক জনাব প্রদীপ মালাকারকে তার বক্তব্য বলার জন্য। সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু একাডেমি। করছি। আর স্বাধীন বাংলাদেশের 43তম স্বাধীনতা দিবস ও এই রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু জাতির জনকের 94তম জন্মদিবস। মহাকালের আবর্তে অনেক কিছুই হারিয়ে যায়। হারিয়ে যাওয়ায় এই নিয়মের মধ্যেও অনিয়ম হয় কিছু স্মৃতি, গুটি কয়েক নাম। বাংলা ও বাঙালির কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটি তেমন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির অবদানের পাশাপাশি তার জন্মের তিথি চিরজাগরুক থাকবে বাঙালির প্রাণের স্পন্দনে। 1920 সালে 17 মার্চ বাঙালির জন্য আশীর্বাদের দিন। এই দিন হাজার বছরের শৃঙ্খলিত বাঙালির মুক্তির দিশা নিয়ে জন্ম নিয়েছিল মুজিব নামের এক দেদীপ্যমান আলোক দিশার। 1920 সালে গোপালগঞ্জের অজপাড়াগা, মধুপতি আর বাগিরার নদীর তীরে এবং হাওর বাওর মিলনে গড়ে ওঠা বাংলার অবারিত গ্রাম টঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম নেওয়া খোকা নামের শিশুটি কালের আবর্তে হয়ে উঠেছিলেন নির্যাতিত নিপীড়িত বাঙালির ত্রাণকর্তা ও মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, নিঃস্বার্থ আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে তিনি হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। এক বর্ণাঢ্য সংগ্রামবহুল জীবনের অধিকারী এই নেতা বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন স্বাধীন বাংলাদেশের রূপকার হিসাবে। 1971 26 মার্চ বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্ব স্বাধীনতাকামী বাঙালির দীর্ঘ 9 মাসের মৃত্যুপণ জনযুদ্ধের অনিবার্য পরিণতি হিসাবে অর্জিত হয়েছিল মহামূল্যবান স্বাধীনতা। 30 লাখ শহীদের আত্মদান ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করে তাদের হাজার বছরের লালিত স্বপ্ন প্রিয় স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে নিজস্ব লাল সবুজের পতাকায় আচ্ছাদিত হয়ে স্থাপন করে অসাম্প্রদায়িক সার্বভৌম বাংলাদেশ পূর্ণতা পায় একক ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ। 71-এর অগ্নি জরা দিনগুলোতে মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানি জল্লাদরা কারাবন্দি রেখে কবর খুঁড়েও যাকে হত্যা করার সাহস পায়নি। অথচ স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় সেই হিমালয় সম ইস্পাত দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারকে 1975 সালের 15 আগস্টের 71-এ পরাজিত শক্তির পেতাত্তা নরপিচ্চাস বাঙালি কোলাগার ঘাতকরা হত্যা করে ক্ষমতার পালাবদল করেছিল। আসসালামু আলাইকুম। আসলে আমি নিউ জার্সি থেকে আজকে না আসারই কথা ছিল, কিন্তু আসছি কেবলমাত্র আবেদিন ভাই আমাকে বহু আগেই কিন্তু বুক দিয়েছে। আর বিশেষ করে বঙ্গবন্ধুর কথা বললে এবং না আসলে নিজের মনের মধ্যে একটা জিনিস অপূরণ থেকে যায়। যাই হোক, আজকে আমার সাধারণত আমি একাই আসি, আমার ফ্যামিলি নিয়ে আসি না, কিন্তু আজকে আমি বলছি যে আসো বঙ্গবন্ধুর উপর এই অনুষ্ঠানটাতে প্রথম বঙ্গবন্ধু উৎসব। আমি আশা করব বঙ্গবন্ধু একাডেমি USA প্রতি বছর এই অনুষ্ঠানটা করবে এবং আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা এটা যেন চলো, এটা সম্পূর্ণভাবে আমার সহযোগিতা থাকবে। কারণ প্রথম বছর করলাম, দ্বিতীয় বছর না তৃতীয় বছর করবো, তৃতীয় বছর না পঞ্চম বছর করবো, এরকম যাতে না হয়। বঙ্গবন্ধুকে নিয়ে আসছে, আমরা মনে করি একাই 100। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং যে সকল শহীদান আত্মত্যাগ করেছেন 1971-এ তাদের প্রতি আমার রুহের মাগফিরাত কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আমার বাংলাদেশি প্রিয় ভাই ও বোনেরা, আমি এখানে বঙ্গবন্ধুর ইতিহাস টানতে চাই না। সবাই জানেন বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, আমাদের জাতির জনক, একজন আদর্শ ব্যক্তিত্ব যে আদর্শ নাকি আমাদের এখন দরকার, সেই আদর্শে চলা। শুধু সেই আদর্শে চলতে পারলেই আমাদের বঙ্গবন্ধুকে সম্মান দেখানো হবে বলে আমি মনে করি। আর বলেছেন ইকবাল ভাই বলেছেন যে বঙ্গবন্ধু শুধু মানুষকে ভালোবাসতেন এবং সেই ভালোবাসার যে ধরে আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো আমি মহিলাদের নিয়ে কাজ করি, আপনারা জানেন, সুতরাং আমি মহিলাদের কথাই বলবো। সেটা হলো যে বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধাদের সম্মান দেয়া হয় তখন কিন্তু ঠিক সেইভাবে বীরাঙ্গনাদের সম্মান দেওয়া হয় না। আমাদের
প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে অনেক বীরাঙ্গনা পড়ে আছে যারা এক মুঠো ভাত পায় না। সুতরাং আমি তাদের জন্য আমি দাবি রাখছি, জোর দাবি রাখছি বঙ্গবন্ধুর অনুষ্ঠান থেকে, বঙ্গবন্ধু একাডেমি ইউএসএ থেকে আমি সেই সুর তুলতে চাই। বাংলাদেশের বীরাঙ্গনাদেরকে তাদের উপযুক্ত সম্মান দেওয়া হোক এবং শ্রদ্ধা দেওয়া হোক। আমি এই বলেই শেষ করছি। এবং বঙ্গবন্ধুর সেই 15ই আগস্ট কাল রাতে যে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর ফ্যামিলির আত্মার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। বঙ্গবন্ধু আসলে আমাদের কারোই একা সম্পত্তি নয়, আমাদের সবার প্রিয় নেতা। এবং আমি ব্যক্তিগতভাবে ছোট্ট একটা কথাই বলবো, আমি খুলনায় বড়কালে যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন শেখ নাসিরের মেয়ে শেখ তাহমিনার সাথে আমি রাজনীতিতে জড়িত ছিলাম এবং কলেজ সংসদের সাথে আমি ভিপি ছিলাম, 1 বছর কালচারাল সেক্রেটারি ছিলাম, ভিপি ছিলাম, ও জিএস ছিল। ফ্যামিলির সাথে খুব ক্লোজভাবে আমি বঙ্গবন্ধুকে দেখেছি। ওর ড্রয়িং রুমে বঙ্গবন্ধু বিরাট একটা মানে ছবি ছিল। তো আমার একটা আলাদা একটা উপলব্ধি আছে বঙ্গবন্ধুর প্রতি। আর আরেকটা কথা আমি বলবো, সব সাংবাদিক এবং আবিদিন ভাই যেহেতু এর উদ্যোক্তা বঙ্গবন্ধু একাডেমি ইউএসএ, বঙ্গবন্ধু সম্বন্ধে এবং মুক্তিযুদ্ধ সম্বন্ধে যে সঠিক তথ্যগুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা হোক, কোনো বিকৃত ইতিহাস নয়। এবং আপনারা যারা লেখক, যারা সাংবাদিক, তারা কলমের জোর আছে। আমরা যারা শিল্পী, আমরা গানের মাধ্যমে, এবং যারা সাহিত্যিক তারা সাহিত্যের মাধ্যমে। এটা আমেরিকা, এখানে বাকশক্তি এবং লিখনী শক্তির কোনো বাধা নেই। আপনারা সঠিক ইতিহাস তুলে ধরুন আমাদের পরবর্তী প্রজন্মের কাছে। ধন্যবাদ। প্রবাসে বসে যেখানে আমরা একটা বাঙালি বলে পরিচিত পাচ্ছি, আজকে বঙ্গবন্ধু নিয়ে আমরা গর্ববোধ করতে পারছি, যাদের মাঠে উপস্থিত থেকে জীবনকে উৎসর্গ করে, যাদের রক্তের বিনিময়ে আমাদের মা বোনের সম্মানকে বাঁচানোর জন্য, একটি দেশকে বাঁচানোর জন্য, একটা জাতিকে রক্ষা করার জন্য যারা অনেক ত্যাগ করেছেন, যাদের অবদানে আমাদের আজকে এখানে আমরা উপস্থিত হতে পারি এবং এরকম একটি সমাবেশ করতে পারি, তাদের সকল শহীদ আত্মাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং উপস্থিত আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি আমার অন্তর থেকে ভক্তি, শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি, যাদের ঋণ কখনো শেষ হবার নয়, যাদের জন্য আজকে আমরা নারীরা সম্মানিত। আমরা তাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমরা তাদের মূল্যায়ন করতে পারি না, এটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট হয়। আমরা যারা দেশ পরিচালনা করি, আমরা যারা দেশ পরিচালনা করছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না। এটা আমাকে খুব কষ্ট দেয়। আমি বঙ্গবন্ধু একাডেমির পক্ষ থেকে এই দাবি এবং আশা করব, যাদের জন্য আজকে আমরা দেশ এবং গর্ব করতে পারি, তাদের জন্য মূল্যায়ন হয়, তাদের সম্মান দেওয়া হয়। যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, সেই সকল শহীদ ভাইদের যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যারা জাতির জন্য প্রাণ দিয়েছেন, তাদের জন্য মূল্যায়ন হয়, তাদের জন্য সঠিকভাবে তাদের সমস্ত কিছু আদর্শ নীতিকে আমাদের সামনে তুলে ধরা হয় এবং প্রজন্মের কাছে সেই ইতিহাসকে সুন্দর করে তুলে ধরা হয়। এই অনুরোধ এবং এই আশা রেখে আমরা সংক্ষিপ্ত বক্তব্যকে আমি লাইন করছি। স্বাধীনতা বেদনা ও গৌরবের দেশ, সে আমার বাংলাদেশ। সারা পৃথিবীতে উজ্জ্বল নক্ষত্র একটি নাম, বাংলাদেশ। বাংলাদেশের পিতা শেখ মুজিবুর রহমান। পরাধীন দেশে 7 কোটি মানুষের মুক্তিদাতা, গর্ব করার একটি দেশ, পদ্মা মেঘনা যমুনা। স্বাধীনতার সৃষ্টি উল্লাসে একটি সে নাম, শেখ মুজিবুর রহমান। আমি আর যাব না কাশী বৃন্দাবন, যাব আমার স্বাধীন দেশে ফিরে, বাংলাদেশের প্রকৃতির
সুর হয়ে রব, স্বর্গ শান্তি সেখানেই পাবো। ধন্যবাদ। ধন্যবাদ। মুক্তিযোদ্ধাদের সাথে, বীর মুক্তিযোদ্ধাদের সাথে যে পরিচিত হয়েছি, তাদের কথা শুনলাম, এটা শুনে আমার আসলে খুব ভালো লাগলো। কারণ আমি মুক্তিযুদ্ধ বিষয়ে আমার প্রচুর লেখা আছে এবং আমি এটাও চাই যে আমি অনুরোধ করবো যে আমি ছোটোখাটো একজন লেখক হিসেবে আমি চাই যে মুক্তিযুদ্ধদের যারা যেখানে কাজ করেছেন তাদের বিষয়ে তারা যদি আমার সাথে একটু যোগাযোগ করে, তাহলে আমি হয়তো কিছু লেখা ধারাবাহিকভাবে শুরু করতে পারি। এবং আমি চাই যে এখানে প্রবাস থেকে আমরা মুক্তিযুদ্ধের উপরে যদি কোনো বই বের করতে পারি, তাহলে আমাদের একটা মাইলস্টোন হিসেবে থাকবে এবং এখানে যারা মুক্তিযোদ্ধারা আছেন তাদের সম্বন্ধেও আমরা সবাই জানতে পারবে, আমাদের এটা একটা ইতিহাস হয়েও থাকবে। এবং আমি যে জন্য এই কথাগুলো বলছি সেটার কারণ আছে যে আমাদের মুক্তিযোদ্ধাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা হয়তো তাদেরকে পাবো না, তাদের মুখ থেকে কিছু শুনতে আমরা সুযোগ পাবো না। সুতরাং তাদের মুখ থেকে শুনে শুনে যদি আমরা লেখকরা যদি লেখেন, তাহলে সবাই তো আর লিখতে পারে না, সব মুক্তিযোদ্ধারা লিখতে পারেন না। তো সুতরাং তারা বললে এবং লেখকরা যদি সেটা লিখে লিখে গল্প আকারে বা যে কোনো আকারে, আমি যেমন অনেক কথা শুনে শুনে অনেক গল্প, আমার নিজের খালু উনিও মুক্তিযুদ্ধ করেছেন, তার মুখ থেকে শুনে আমার প্রচুর মুক্তিযুদ্ধের গল্প আছে এবং আমি এবারেও বাঙালিতে উঠেছে আমার একটা ছোটো গল্প মুক্তিযুদ্ধের উপরে। তো এটা আমার একটা বিশেষ নিবেদন বঙ্গবন্ধু একাডেমির প্রতি। বাট আনফর্চুনেটলি আমি এটাই বলবো, আমাদের ফ্রিডম ফাইটার্সদের ফাইট কিন্তু এখনো শেষ হয়নি। ইউ গাইজ হ্যাভ টু কন্টিনিউ দ্য ফাইট। আমাদের মধ্যে ইউনিটির অভাব, বিকজ অফ দ্য ইউনিটি আমরা এই ছোটো ছোটো জিনিসগুলোকে এস্টাবলিশ করতে পারছি না। You know why this unity অভাব? Recently one fundamentalist newspaper humiliated me, and I was waiting for one month, you know, and I haven't get any call from our any Awami League বলেন বঙ্গবন্ধুর যারা মুজিব সৈনিক বলেন কারো কাছ থেকে। Only two people call me. One is Abidin Bhai and another is Sulaiman Ali. So what I'm saying that বাংলাদেশ কিন্তু এখন একটা খুব ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। You know why? আমাদের ইতিহাস বিকৃত হয়ে যাচ্ছে। আমাদের দেশে একটা ফান্ডামেন্টালিস্ট গ্রুপ গড়ে উঠতেছে। We are fighting against what? Fundamentalist and progressive, or conservative and progressive. এর মধ্যে সবচেয়ে যারা কষ্টে আছে আমরা মহিলারা। আমি পলিটিক্স করি না, I am not belongs to any political family, I mean Awami League বা BNP, but one thing I like about Bangabandhu, that is women leadership. বঙ্গবন্ধুর কন্যা যখন আওয়ামী লীগ আসার পর থেকে we are seeing that the speaker is the woman, so women advocacy group একটা গড়ে উঠছে বাংলাদেশে। So it's good thing, you know, আমাদের ফ্রিডম ফাইটার ভাইদের কাছে আমার, আপনারা ফ্রন্ট লাইনার, উইল বি, আমরা আপনাদের পিছনে থেকে আমরা ফাইট করতে চাই, বাট আমাদেরকে দিক দেখিয়ে দেন, উইল ডেফিনেটলি ওয়ার্ক উইথ ইউ গাইজ। আজকে আমাদের বঙ্গবন্ধুর জন্মদিন, অনেক বক্তব্য হয়ে গেছে। Let us enjoy the rest of the program. Thank you very much. Thanks everyone. Sorry, আমি বাংলা খুব ভালো, আমি লাইক বলতে পারি না, বাট ইউ নো আই এম ট্রাইং, ইউ নো। থ্যাংক ইউ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোশাররফ হোসেন সাহিত্য একাডেমি। আরও পরিচয় আছে, তো আমি শুধু ছোট্ট করেই বলছি। বাংলাদেশ সোসাইটি কালচারাল সেক্রেটারি এবং জেবিবি এর মেম্বার, শিল্পকলা একাডেমির উপদেষ্টা। সম্মানিত সভাপতি, মঞ্চে রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দ, অবশ্যই এই পাবলিক অ্যাড্রেস করা ছাড়া একটি কথা সম্ভবত এখানে উচ্চারণ করা যাবে না, কারণ পাবলিকের উদ্দেশ্যেই কথা। ধন্যবাদ আপনাকে। আজকে এখানে এসেছি মূলত আমাদের বন্ধু নুরুল আবেদিন, তিনি বঙ্গবন্ধুকে নিয়ে প্রায় বিশেষ করে গত কয়েকটি বছর যাবৎ ভাবছেন এবং কাজ করার চেষ্টা করছেন। তারই পরিপ্রেক্ষিতে তিনি সংগঠনটি গড়েছেন। আশা করব যে উদ্দেশ্য নিয়ে তিনি এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা সবাই যারা তাকে জানি তাকে সাহায্য করে যাব। বঙ্গবন্ধু যে কথাটি আনিসুজ্জামান খোকন বলেছেন যে বঙ্গবন্ধুকে উপরে তুলবার কোনো জায়গা অবশ্যই নেই, কারণ একটি জাতি যিনি সৃষ্টি করতে পেরেছেন, এই জাতির ইতিহাসের কথা যখনই উঠবে, এই জাতির কথা যখনই বিভিন্নভাবে প্রচারিত হবে, অবধারিতভাবেই
বঙ্গবন্ধু চলে আসবেন। ইতিহাস তার জায়গা নির্ধারিত করে দিয়েছেন, তিনি আমাদের মাঝে বেঁচে নেই। আমরা আজকে যত কথা বলবো মূলত আমাদের স্বার্থেই বলবো, সেটি যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়ে থাকে তাহলেও, যদি রাজনৈতিক দৃষ্টির বাইরেও হয়ে থাকে তাহলেও মূলত বলছি আমাদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য। সেই কাজগুলো যাতে সঠিকভাবে হয় সে কারণে আশা করব বঙ্গবন্ধু একাডেমি কিছু কর্মসূচি গ্রহণ করবেন, যাতে আমরা বিভ্রান্ত না হয়ে পড়ি, যাতে আমাদের সময়গুলো অবহেলায় অতিবাহিত না হয়। এখানে যখন এসেছি নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা এখানে প্রদান করছি। নুরুল আবেদিন ভাই আশা করি আমাদের এই সময়গুলো নিয়ে তিনি অন্যভাবে ব্যবহার করবেন না, যদি না সেটা আমাদের ভবিষ্যতের জন্য কাজে না আসে। কারণ আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে একটি জাতির সৃষ্টির ক্ষেত্রে যারা অবদান রেখে যান তাদেরকে যদি স্মরণ করতে না পারি তাহলে আমরা আজকে যত ছোট পরিসরে কাজ করি না কেন সেই কাজগুলো টিকে থাকবে না। এই কথা ভাবলেই আমার মনে হয় আমরা সকলেই কোনো না কোনোভাবে উপকৃত হব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। বঙ্গবন্ধু তো এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব বাংলাদেশের মানুষের সঙ্গে, মাটির সঙ্গে মিশে আছে, একটি জাতির জন্মের সঙ্গে মিশে আছে, একটি জাতির স্বাধীনতার সঙ্গে মিশে আছে। তার সঙ্গে তো কোনোভাবেই দ্বিমত পোষণ করা যায় না, তাকে নিয়ে তো কোনো রাজনীতি করা যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বঙ্গবন্ধুকে একটি দল তাদের নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে। যখনই সম্পত্তি বানায়, এটা হচ্ছে মানুষের চিরাচরিত একটি আপনার হিউম্যান সাইকোলজি, যে যখনই আমি আপনাকে একটি জায়গাতে আবদ্ধ করব তখনই কিন্তু মানুষ তার চিরাচরিত যে মানুষের যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী তখন তাকে কাউন্টার দেওয়ার জন্য আরেকজনকে তার সমকক্ষ হিসাবে দাঁড় করানোর চেষ্টা করে। সুতরাং যারা বঙ্গবন্ধুকে ব্র্যাকেট বন্দি করছে তাদেরকেই প্রথম অনুধাবন করতে হবে যে বঙ্গবন্ধু ব্র্যাকেট বন্দি কোনো বিষয় নয়। বঙ্গবন্ধু হচ্ছে 7 কোটি মানুষের তখনকার সময় যে জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল, জাতিকে স্বাধীন করেছিল, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশে সংগঠিত হয়েছিল, সেই বঙ্গবন্ধু তো সবার। সেটা যদি আওয়ামী লীগ না বোঝে, সেটা যদি আওয়ামী লীগ যারা করে তারা যদি না বোঝে, তাহলে এর যে দায়িত্ব বঙ্গবন্ধুকে যে ব্র্যাকেট বন্দি করা হচ্ছে বা কোনো একটি বিশেষ দলের একজন মানুষ হিসাবে তাকে তুলে ধরা হচ্ছে, সেই দায়িত্ব কিন্তু তাদেরকে বহন করতে হবে। বঙ্গবন্ধু কিন্তু সেই মাপের একজন ব্যক্তি। পৃথিবীতে যে কয়েকজন মানুষ পৃথিবীর ইতিহাসে, শুধু বাংলাদেশের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছেন, বিখ্যাত হয়ে আছেন, তেমনি বাংলাদেশের ইতিহাসে, বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু সেরকম পর্যায়ের একজন ব্যক্তিত্ব। আমরা আমাদের মন বড় করে বঙ্গবন্ধুকে সেই জায়গাতে বসাই না কেন? কেউ যদি মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা করে থাকে, তাকে স্বাধীনতা ঘোষণার সেই সম্মানটুকু দিয়ে দিন। কারণ একটি মানুষ একটি জাতির সবকিছুই স্বপ্ন দেখতে পারে না, একটি জাতির সবকিছু একজন মানুষই নির্ধারণ করতে পারে না। একটি জাতি তো সবাইকে নিয়ে, 56,000 বর্গ মাইলের মধ্যে যারা বসবাস করছে, প্রতিটি মানুষ এই দেশকে ভালোবাসে এবং এই দেশকে নিয়ে স্বপ্ন দেখে। সেখানে যারা খারাপ মানুষ, তারা দেশের স্বাভাবিক নিয়ম অনুযায়ী, রাজনীতির নিয়ম অনুযায়ী তারা ঝরে পড়বে, তাদের দেশের স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী, আইন অনুযায়ী যারা দেশের বিরুদ্ধে অবস্থান করবে, দেশের বিরুদ্ধে যারা যাবে তাদের বিচার হবে। কিন্তু ভালো মানুষের সংখ্যাই তো বেশি। আমরা সবাই তো দেশকে ভালোবাসি, কেউ দিতে চাই এভাবে, কেউ দিতে চাই ওভাবে, কিন্তু আমরা তো সবাই দেশকেই দিতে চাই। আপনার আজকে বিএনপি নিয়ে কথা হচ্ছে, আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, কিন্তু বিএনপির জন্ম তো হয়েছিল একটি দেশে যখন একটি বিরাট ক্রাইসিস চলছিল, দেশে যখন একটি অরাজকতা চলছিল, যারা আওয়ামী লীগ করতেন তাদের অনেকেই তখন বুঝে উঠতে পারেননি যে আওয়ামী লীগকে তারা কোন পথে পরিচালিত করবেন, আওয়ামী লীগকে তারা কোন পথে নিয়ে যাবেন, কোন দিক নির্দেশনায় তারা আওয়ামী লীগকে পরিচালিত করবেন। সেরকম একটি যখন অরাজকতা চলছিল বাংলাদেশে, ঠিক সেই সময় বিএনপির জন্ম হয়েছিল। হ্যাঁ, বিএনপি নিয়ে অনেক কথা আছে, কিন্তু এটা তো স্বাভাবিক যে 16 কোটি মানুষের দেশে একটি মাত্র দল থাকতে পারে না। সেখানে ভিন্ন মত থাকবে, ভিন্ন দল থাকবে, ভিন্ন মতের অবস্থান থাকবে। এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এটাই তো সভ্যতার ব্যাপার।
পৃথিবীর কোন দেশে বলেন তো যে ইউনিফাইড একটা কান্ট্রি বা পৃথিবীর একটা দেশ আমাকে দেখান, আপনারা বিজ্ঞ মানুষ আছেন, সবাই আছেন, যে শুধুমাত্র একটি দলের নির্দেশে পৃথিবী চলছে? পৃথিবীর কোন দেশটি চলছে? পৃথিবীর প্রতিটি দেশে ভিন্ন দল, ভিন্ন মত আছে, কিন্তু সবাই যার যার দেশকে ভালোবাসে। আমি আর কথা বাড়াতে চাই না, আমি শুধু এতটুকুই বলতে চাই যে বঙ্গবন্ধু আমাদের সবার, কিন্তু বঙ্গবন্ধুর বাইরেও আরো মানুষ আছে, তাদেরকেও সম্মান দিতে হবে। কারণ একটি দেশ, একটি জাতি শুধু একটি মানুষের স্বপ্নে বেঁচে থাকে না, প্রতিটি মানুষের স্বপ্নেই একটি জাতির উন্নয়ন এবং উন্নত জাতিতে পরিণত হয়। এই কথাগুলো শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আজকে স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতি আমার অকৃত্রিম অগভীর শ্রদ্ধা আবারও প্রদর্শন করছি। ধন্যবাদ। আমি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি পড়ছি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তঞ্জাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়াই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, এ আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত দুটো মাঠ ছিল দুর্বাধন ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। তোমাদের মতো শিশু পাতা পুরানির দল। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণে ঝলকে তড়িতে উঠিল জল, হৃদয়ে লাগিল জোলা, জলসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। আমি এখন যাকে ডাকবো খান শওকত, তিনি বঙ্গবন্ধুর একজন, তাকে খাস মুজিব সেনা বলা যায়। আমি যতটুকু জানি তিনি আরো অনেক বিশেষণ রয়েছে, তবে আমরা এখন তার কাছ থেকে শুনবো একটু। আমি তখন কলেজে পড়ি, ডিগ্রি পড়ি, ইন্টারমিডিয়েট পড়ি। আমাদের গ্রামের একজন রিক্সাওয়ালা বলল কি যে আমার 200 টাকা জমানো আছে, সারাদিন রিক্সা চালাই, একটা মানুষ 200 টাকা জমানো আছে, তোর একটা কাজ করতে পারিস কি, শেখের ভাষণটা শোনাতে পারিস, এই 200 টাকা তোদের দিব। তখন মাইক ভাড়া নিতে গেলে সারা রাত 10 টাকা দিতাম, আর আমাদেরকে ফ্রি দিল। তো তার কাছ থেকে 200 টাকা নিলাম, আমরা কিছু মুরগি টুরগি কিনলাম, খাওয়া দাওয়া করলাম, আর সারা রাত ওই বঙ্গবন্ধু
ভাষণটা চললো 7ই মার্চের ভাষণটা। আমরা ঘুমাই গেছি, সকালে পুলিশ আসছে, বাসা থেকে বলা হলো, হ্যাঁ আমি আর আমার স্লিপ দিতে হবে না, 30 সেকেন্ডে শেষ করবো। হ্যাঁ, সকালবেলায় পুলিশ আসছে, তাড়াতাড়ি বাসাতে বলে পালাম, পিছাতে পালাম। পরে শুনলাম যে আমার সে সবাইকে জিজ্ঞেস করছে যে এই শেখ মুজিবের ভাষণ কি বাজালো, এটা সেটা করতে করতে ফাইনালি যে ধরলো এই রিক্সাওয়ালাকে যে টাকা দিছে, আমরা পোলা পান, আমাদেরকে ধরলে একটা সিন ক্রিয়েট হবে, একটা ইমোশন ক্রিয়েট হবে, ধরলো ওই অবলা রিক্সাওয়ালাকে, ভাইয়া পেটাতে 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 থানার ভিতর ভদ্রলোক পায়খানা করে দিল। এই ছিল বাস্তবিক অবস্থা। জিয়া রহমানের শাসন আমলে বঙ্গবন্ধুর নাম নিয়ে অনুষ্ঠান করবেন, তার ভাষণ বাজাবেন, আপনি বাঙালি। শেখ হাসিনা যদি বেঁচে না থাকতেন, শেখ রেহানা যদি বেঁচে না থাকতেন, আজকের মাটিতে, আজকের বাংলাদেশে 2014 সালে বঙ্গবন্ধুকে জাতির পিতা শব্দ বলা, এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আদায় করা ভেরি টাফ, ভেরি টাফ। এখন বলতে পারেন জাতির পিতা, সে তো সবার, অবশ্যই আপনারও, তাদেরও। খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন কাকে ওরা জাতির পিতা বলে, যে স্বেচ্ছায় কি যেন অ্যারেস্ট হয়েছিল, যে স্বেচ্ছায় এরা, হ্যাঁ পাকিস্তানদের হাতে ধরা দিয়ে নিজের একটা, কাকে ওরা জাতির পিতা বলে শব্দ। একটি মানুষকে সম্মান দিলে কিন্তু সম্মান পাওয়া যায়। একটি দলের নেত্রী, একটি দেশের প্রধানমন্ত্রী যদি এই ভাষায় বলে, তার দলের সাঙ্গপাঙ্গরা কি বলবে? রেসপেক্ট আসুক, আমরাও রেসপেক্ট দেব। রেসপেক্ট দেওয়ার জন্যই তো আমাদের সবার জন্য। সকলকে ধন্যবাদ। একাডেমি করেছেন, আপনারা রিসার্চ করবেন, জানবেন, জেনে সত্য ইতিহাস তুলে ধরলে তখন যে দল করুক না কেন, সত্য ইতিহাস দেখলে সবাই প্রশান্তি পাবে, যে মুক্তিযোদ্ধারা বিশ্বস্ত পাবে। কেননা তখন অনেক বাহিনী হয়েছিল, হেমায়ত বাহিনী ফরিদপুরে, হ্যাঁ বাতেন বাহিনী টাঙ্গাইলে, হ্যাঁ কাদেরিয়া বাহিনী, হ্যাঁ এই অনেক প্রশ্ন আছে। কে কোথায় যুদ্ধ করেছে, কে ডাকাতি করেছে, কে ভারতের সেনাবাহিনীকে খুশি করে মুক্তিযোদ্ধা সেজেছে। আজকে দেখুন মুক্তিযোদ্ধা, আজকে কতজন মুক্তিযোদ্ধা ছিল তখন। আজকে আমরা যখন পার্লামেন্টে প্রশ্ন তুলেছি যে মুক্তিযোদ্ধার লিস্ট আনা হোক, তখন দেখা গেছে যে 1-2 বছরের বালকও এখন ডাবল প্রমোশন নিয়ে নিয়েছে, সচিব হয়ে গেছে। ওই দেখেন, তারপর বিশেষত ভালো ভালো চাকরিতে আর কি, কাস্টমস, ইনকাম ট্যাক্স, ওখানে দেখা গেছে যে 90% মিথ্যা, মানে। এবং আমাদের সংসদের উপরে একটা জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা বাছাই করা হয়েছে না, আছে আমার বন্ধুরাই আছে ওখানে, গাজী আছে, এই টিফি ফিরোজ আছে, এরকম সবাই আছে, কলেজ তাহেরের ছোটো ভাই আছে, বেলাল আছে, এবং 8 জন আছে। কিন্তু এই জামুকা কি করে জানে যে কে কোথায় মুক্তিযুদ্ধ করছে? কঠিন প্রশ্ন। কিন্তু আমরা বলেছি যে এটা আমাদের সার্টিফিকেট দিয়েন না, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এমপিরা করবে না, এটা তো মুক্তিযোদ্ধা সংসদ আছে, হ্যাঁ হ্যাঁ মুক্তিযোদ্ধা সংসদ আছে। কিন্তু আমি দেখেছি আমার গ্রামে, আমি যেখানে এমপি, আমি 2 জায়গায় এমপি ছিলাম, স্বরূপকাঠি এবং পরে উজিরপুর বানুড়িপাড়া, চাকার আমার বাড়ি। শেরবাংলা ফজলক সাহেব হলো আমার দাদির ভাই, মামাতো ভাই। তো আমরা আইন প্রণয়ন করবো, আমরা তো টিআর কাবিখা, আমি একাডেমিকে বলতেছি, ওনারা আপনারা জানেন, ভবিষ্যৎ রিসার্চ করবেন, সংসদ সদস্যরা টিআর কাবিখা সব ভাগ করি আমরা। আমরা কোন সময় আইন প্রণয়ন করবো? হ্যাঁ বরিশালের ভাষা কইলাম আর কি। হ্যাঁ আমাদের আইন প্রণয়ন করার সময় নাই। আমরা গ্রামে যাই, উপজেলা চেয়ারম্যানের সাথে আমাদের মারামারি, ওই টিআর কাবিখা নিয়ে আর কি, এলাকার রাস্তার পার্সেন্টেজ খাওয়া নিয়ে। হ্যাঁ এই স্কুলগুলায়, হাই স্কুল, প্রাইমারি স্কুলে রং লাগাইবে না কি লাগাইবে, চেয়ার টেবিল নিয়ে ওই মেনটেন্যান্সের টাকা নিয়ে মারামারি, এই আর কি। আমরা LGSP, ওই লোকাল গভর্নমেন্টের টাকা যায়, সেই টাকা নিয়ে আমরা লড়াই করি। মধ্যে আবার ইউনো আছেন, ইউনো সাহেব আছেন, উনি আবার বেশ দুদিকেই ব্যালেন্স করে ভালো, না উনি ব্যালেন্স করে পার্সেন্টেজ, আমাদের ইতিহাস পার্সেন্টেজ হচ্ছে, আগেই বলছে মুক্তিযোদ্ধা, এ বলছে যে পার্সেন্টেজ ইতিহাস, আমরা পার্সেন্টেজ দিয়ে
বিদেশে পাড়ি জমাই, বিদেশে টাকা পাঠাই দিই, তারপর ছেলে মেয়ে আগে পাঠাই দিই, কারণ যে কোনো সময় যদি গভর্নমেন্ট উল্টে যায় তখন তো আমাদের আবার রাজনৈতিক আশ্রয় এইসব ব্যাপার স্যাপার আছে। এই যে আইসা এখানে সুন্দর সুন্দর বক্তৃতা করি, এখানে প্রধান অতিথি হয় বিভিন্ন মিটিংয়ে, 7ই মার্চ, এইটা একটা সিস্টেম হয়ে গেছে দেখলাম। আমার মনে হয় এই একাডেমির মাধ্যমে এগুলো তুলে ধরবেন যে মুক্তিযোদ্ধাদের লিস্ট, এমপিদের লিস্ট, আওয়ামী লীগের এমপিদের লিস্ট, অন্যান্য কে কোথায় কি করছে। ওই দুদকের যারা আছে ওখানে যারা চেয়ারম্যান এবং কমিশন আছে দুজনই আমার খুব ক্লোজ। এনবিআর চেয়ারম্যান ছিল নাসির সাহেব, উনি এখন এমপিদের লিস্ট বাই করতেছে, আজকে দেখলাম 6 জন। কিন্তু সেটা আবার আপনার সন্তুষ্টির সাপেক্ষে, সরকারের সন্তুষ্টির সাপেক্ষে, না সেগুলো আবার ওই স্থগিত করা যাবে। স্থগিত করবে কেন? আমি তো নাসির সাহেবের টেলিং করছি যে কংগ্রেচুলেশন, আমাদের শুদ্ধা দেখেন আমিও আছি কিনা ওই ভিতরে, হ্যাঁ আমি কতদূর আছি কি আছি সেটা বাড়ি করেন আপনারা, এটা ভালো, এটা ভালো উদ্যোগ। কিন্তু ওনারাই বলে, আমি যখন ওখানে যাই, দুদকে যাই মাঝে মাঝে, আমার বাসার পাশে তো, আমি আবার শান্তিনগর ক্লাব চালাই, ওই পুনরাপল্টন নয়াপল্টন অনেক কিছুর সাথে জড়িত, উত্তর সাথে জড়িত। কিন্তু যখন আমি যে ওনার কাছে বলি যে দেখেন তো এই লিস্টটা আবার ছোটো করেন না, কারণ লিস্ট তো অনেক বড়, কারণ আমরা জানি আমরা কি করছি। সংসদে আমরা 9 পার্লামেন্টে ছিলাম, 3rd 4th পার্লামেন্টে ছিলাম। কারাপশন, দুদক হিমসেলফ ইজ এ কারাপ্ট 1000%। এটা আমার কথা না, ওনাদের কথা। ওনারাই বলে যে আমি এই যে ওখানে যে সচিব আছে, ডিজি আছে, ওনারা বলে যে ইট ইজ কারাপ্টিং। তো আজকে একাডেমি করেছেন আপনারা, এটা খুব ভালো লেগেছে, আসছি। যদি আমরা কারাপশন করে থাকি, মুক্তিযোদ্ধারা এখানে আমরা আছি, তা আমাদের অবশ্যই সেখানে শাস্তি হওয়া উচিত, এমপিদের শাস্তি হওয়া উচিত। আমরা আশা করি এই একাডেমি সেই 71 স্বাধীনতা সংগ্রাম তো আজকে শুরু হয় না, 52 ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে, তার আগে থেকে শুরু হয়েছে, ঠিক না? আওয়ামী লীগ, মুসলিম লীগ, তারপর আওয়ামী লীগ, তারপর যুক্ত ফ্রন্ট, এই এক একটা স্তরে এক স্তরে সে মৌলানা ভাসানী সাপোর্ট দিছে তার সন্তান সহ বঙ্গবন্ধুকে, এক এক সময় এক এক সাপোর্ট দিচ্ছে। জিয়া রহমানকে যেখান থেকে নিয়ে এসে তাকে দিয়ে অ্যানাউন্স করানো হয়েছে, ঠিক আছে? এক একটা স্তর, তো এক একটা স্তর, এগুলো মিথ্যা না, এগুলো সত্য। কারণ আমরা ছিলাম, আমরা সহজে উদ্যোগ ছিলাম, আমরা রাজাবাগে কাশ্মীর ভিতরে যখন ট্যাঙ্ক দিয়ে অ্যাটাক করছে, ওইখানে বাসা ছিল, ওখান থেকে অস্ত্র নিয়ে আমার ছোটো ভাইকে এখান থেকে ট্রেনিং করে বললাম, ও ক্যালিফোর্নিয়া আছে, বাংলাদেশ বিজয় বহরের আহ্বায়ক, হ্যাঁ, খবরের সাথে কথা বলে দিচ্ছি আমি যে তুমি একটু ইতিহাস লেখো, কারণ ও তো একদম প্রত্যক্ষ একবার ধরা পড়ছে, মানে অনেক চর্চা হচ্ছে ওর উপরে। তারপর ওই যে আপা বললেন মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযোদ্ধারা, মহিলা মুক্তিযোদ্ধারা কোনো সম্মান পায়নি, কিংবা বীরাঙ্গনা, তাও তো 7.5 কোটি লোক সেদিন বঙ্গবন্ধুর ডাকে যারা এসেছিলেন, শুধুমাত্র কতজন কতিপয় যুদ্ধ অপরাধী বাদে সবাই তো মুক্তিযোদ্ধা। আমরা যে নারী নীতি, আমরা কৃষি নীতি, বিভিন্ন এই যে শিক্ষানীতি এবার যে আমরা 9ম পার্লামেন্টে পাশ করেছি, সেই ভিতরে তো স্পষ্ট বলা আছে, নেত্রী কিন্তু বারবার বলেন যে কতিপয় যুদ্ধ অপরাধী বাদে সবাই তো সেদিন বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছে বিভিন্নভাবে। কেউ রাজাকার পোস্ট নিয়ে মুক্তিযুদ্ধের সাহায্য করছে, এ তো মুক্তিযুদ্ধেরই বলে, মুক্তিযুদ্ধ কমান্ডার বলে না যে আমরা যখন গ্রামে আসছি তখন ওই যে পিস কমিটির চেয়ারম্যান আমাদেরকে আশ্রয় দিয়েছে, থাকতে দিয়েছে, এই দিয়েছে, এটা ইতিহাস আছে সবাই, এই জন্য ইতিহাস, হ্যাঁ ইনফরমেশন। সুতরাং আমরা জানি জাতির জনকের কন্যা, যখন আমি বলি যে আমাকে আপনি, আমার বড় বোনের সে ক্লাসমেট, আমার বড় বোন ইস্ট পাকিস্তান বোর্ডে তখন ফার্স্ট হয়েছিল, সাংবাদিক ছিলেন নার্গিস রফিকা বানু, হ্যাঁ। কিন্তু যখন আমরা বলি যে আপা আমি তো আপনার যে বয়সে ছোট, আমাকে মনে রাখবেন, বলে যে বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করছেন আপনি। আমি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করে বিরোধী রাজনীতি করছি বঙ্গবন্ধুর সাথে, বলে ওইটাই তো সাথে এই যে সমালোচনা করা, সমালোচনা তো বঙ্গবন্ধু গ্রহণ করতে পারতেন, গ্রহণ করেছেন, সেই জন্যই তো তিনি জাতির পিতা, সেই জন্যই তিনি জাতির পিতা। সমালোচনা যদি গ্রহণ না করে আপনার রাগ হয়ে যান, ওই যে বলছে মুক্তিযুদ্ধ যে ইমোশনাল তো আমাদের প্রচণ্ড, আমারও প্রচণ্ড, কারণ আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেখেছি, মাই খেয়েছি, জেলে গেছি, মুক্তিযুদ্ধের পরে জেলে গেছি, তারপর অনেক ইতিহাস, এগুলো বলে শেষ করা যাবে না। হ্যাঁ, এখনও তো পায়ে গুলিয়ে আছে, আমার ভাই এখন পঙ্গু হয়ে রয়েছে,
কিন্তু সরকার তো সব দেখতে পারবে না, সরকারের পক্ষে সম্ভব না। আমরা মুক্তিযোদ্ধারা আমরা তো কিছু ওই যে অনারিয়াম দেওয়া হয় ওটা তো আমরা নিই নাই, আমাদের দরকার নাই। যাদের আছে অবশ্যই দরকার আছে, যাদের আছে তারা নিবে। টিআর, কাবিখা, 2 বাচ্চার মা ভাতা, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, এই সরকার এমন কিছু নাই, এমন কোনো ঘর নাই। তারপর এখন যে ল্যাপটপ দিয়ে ক্লাস 1 থেকে পড়াশোনা শুরু করে দেবে। তারপর মেয়েদেরকে গ্র্যাজুয়েশন করতেও ফ্রি, ছেলেদেরও ফ্রি। তারপর কৃষকের জন্য সার ফ্রি। আর আমরা 10 টাকা দিয়ে ঘরে ঘরে, আমরা এমপি, আমরা ঘরে ঘরে দিয়ে, আমি কৃষিতে ছিলাম স্ট্যান্ডিং কমিটিতে, কৃষিতে আমরা তো এক্সপোর্ট করা শুরু করছি এখন, আমাদের অনেক হচ্ছে। কিন্তু কৃষি এবং খাদ্য দুইটা আলাদা করে দিচ্ছে, মানে মন্ত্রণালয় খাদ্য গোডাউন করে আর কৃষি উৎপাদন করে, কিন্তু এক হওয়া উচিত ছিল আর কি, আমার মনে হয়। কেননা খাদ্য একদম উৎপাদন করে, কৃষি এই যে টাইমটা, এই টাইমে কৃষক ন্যায্য মূল্য পায় না। এটা বারবার আমাদের আপা মানে মতি আপা, উনি তো প্র্যাকটিক্যাল এই ফিল্ডের লোক, উনি মাঠে যায়, আমাদের মাঠে নিয়ে যায়। আমরা মাঠে মাঠে কাজ করছি, বিদেশিদের মাঠে কাজ করছি, আবার প্র্যাকটিক্যাল ক্লাস দিচ্ছি। এরকম আমি ওনাকে অনুরোধ করি সভাপতি যে আপনারা প্র্যাকটিক্যাল ক্লাস করুন, আমার মাঠে যান। মাঠে মানে বাংলাদেশের মাঠে, বাংলাদেশের মাঠে দিতে হবে। যে ক্লাস 1 থেকে যেমন মাদ্রাসা যেমন শিক্ষা দেয়, মসজিদের শিক্ষা দেয়, বঙ্গবন্ধু কে কি, জাতি স্বাধীনতা কোথা থেকে আসছে সেটা তো এক একটা স্তর ছিল, 52, 62, 69, তারপরে ওই যে আপনার বলে আগরতলা কনস্টিটিউন্সি, এইটা এক একটার সাথে একটা সংযুক্ত, একটা এইটা নিয়েই তো একটা বিরাট স্বাধীনতার সংগ্রাম। সেই স্বাধীনতা সংগ্রামে তো সবাই ছিল। আজকে যারা 71 পরে জন্মগ্রহণ করছে তারা তো মুক্তিযোদ্ধাদের সন্তান, তারা তো মুক্তিযোদ্ধাদের সমর্থন করে, কিন্তু জানতে হবে কে কোথা থেকে মুক্তিযুদ্ধ হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে। সবারই দান আছে, সবারই আছে, এক একটা পার্ট, এক একটা সময়, এক একটা ক্ষণ। আমি আশা করব এই একাডেমির সাথে আমি নিজেও জড়িত থাকতে চাই, এই জন্য যে মুক্তিযুদ্ধের ইতিহাস আপনারা সবাই যে যা জানেন লিখিতভাবে দিলে ভালো হয়। এই শুধু ওই ডকুমেন্টারি হওয়া দরকার, ডকুমেন্ট কথা বলবে, অতীতের কি ডকুমেন্ট, কে কী করেছে, কে মুক্তিযুদ্ধ জীবিত আছে, আগে মুক্তিযুদ্ধ থাকবে না, আমরাই তো থাকবো না, তখন কোথা দিয়ে ইতিহাস জানবেন। গ্রামের সেই কৃষকের ছেলে, সেই কৃষক মুক্তিযুদ্ধ করেছে, সেটা তো ওনাকে লিখে আনতে, বলতে লিখতে পারেন না। আপনাদের যে একাডেমির মাধ্যমে আপনারা বাংলাদেশের শিক্ষা ডিপার্টমেন্টের সাথে বসে শিক্ষা তো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের অশিক্ষা কুশিক্ষায় শিক্ষিত না হয়ে আমাদের দেশ স্বাধীন 52 ভাষা আন্দোলন কারা করেছে, সেই মুক্তিযুদ্ধ কারা, সেই ভাষা আন্দোলনে কারা রক্ত দিয়েছে, কারা সেই সেদিন সাথে ছিল, অনেকেই সাথে ছিল যাদের নাম বলা হয় না, সেটা বলতে হবে। সর্বোপরি সমস্ত ক্ষেত্রে যারা দেশ স্বাধীনতার ক্ষেত্রে দেশের কথা চিন্তা করে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। দেশকে যারা ভালোবাসেন, আপনারা প্রবাসী, আজকে আপনারা এত রাত পর্যন্ত ঝড় বন্যা রেখে এই বাংলাদেশি বাঙালি যে ভাষাই বলেন না কেন আপনারা বাংলার কথা বলেন। উনিও চেষ্টা করেছেন বাংলা কথা বলার জন্য, আগামীতে দেখা যাবে উনি অনেক আমাদের চেয়ে ভালো বাংলা বলবেন ইনশাল্লাহ। আমি আশা করি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভাইস প্রেসিডেন্ট বঙ্গবন্ধু একাডেমির জনাব হেলাল উদ্দিন চৌধুরীকে তার শুভেচ্ছা বক্তব্য দেন। হেলাল ভাই আসেন, তাড়াতাড়ি দ্রুত সেরে ফেলেন। এরপরে শুধু আমাদের সভাপতির ভাষণ, তারপরে আমরা দ্রুত সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব। থ্যাংক ইউ আপনাদের ধৈর্যের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসলে অনেক রাত হয়ে গেছে। বঙ্গবন্ধু একাডেমি কর্তৃক আয়োজিত এই যে বঙ্গবন্ধু উৎসব, আমি খুবই আনন্দিত হয়েছি যে বঙ্গবন্ধু উৎসব, অনেক অনুষ্ঠান দেখেছি, বঙ্গবন্ধু নিয়ে বঙ্গবন্ধু উৎসব আসলে আমি আগে আর দেখিনি, এই প্রথম দেখেছি। আমি আমার প্রেসিডেন্ট জনাব আবেদিন ভাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমেরিকাতে আসছি নতুন, আমি এসে আবেদিন ভাইয়ের সাথে আমার যখন পরিচয় হয়েছে, আমি দেখেছি আবেদিন ভাই একটু 1 মিনিটে শেষ করছি আমি, আবেদিন ভাই বঙ্গবন্ধু নিয়ে উনি রিচার্জ করতেছেন এখানে। আমি তখন আবেদিন ভাইয়ের সাথে আমার এত পরিচয় না, আমি আবেদিন ভাইকে একদিন বললাম, আবেদিন ভাই আপনি বঙ্গবন্ধু একাডেমি যখন করছেন আমাকে আপনার সাথে রাখেন, আমি আপনার সাথে কাজ করতে চাই। আমি বঙ্গবন্ধু সম্বন্ধে
যেহেতু জানি বঙ্গবন্ধু একাডেমিতে আপনাদের মতো জ্ঞানী গুণী ব্যক্তিরা আসবেন, এখানে বীর মুক্তিযোদ্ধারা আসবেন, ওনাদের থেকে শুনতে চাই। আমরা এই প্রজন্মের সন্তান, আমরা আপনাদের থেকে শিখলে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের কথা আমরা জনসাধারণকে তুলে ধরতে পারবো। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নুরুল আবেদিনকে তার বক্তব্য দেওয়ার জন্য। নুরুল আবেদিন। আজকে নিউ ইয়র্ক প্রথম বঙ্গবন্ধু উৎসবে সমবেত সবাইকে আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন এই মার্চ মাস অগ্নিজোড়া মাস। এই মার্চ মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে সারা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল। সারা বাঙালি বঙ্গবন্ধুর ডাকে এক হয়েছিল, সাড়া দিয়েছে বলেই আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। যার জন্ম না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা বাংলাদেশ পেতাম না। সেই শেখ মুজিবুর রহমানের জন্ম 17ই মার্চ, এই মার্চ মাসে। এই মার্চ মাসে 26শে মার্চ স্বাধীনতা দিবস। এই 3টি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে বাঙালি জাতির জন্ম, বাংলাদেশের স্বাধীনতা এসেছে। তাই আমরা এই মার্চ মাস বেছে নিয়েছি বঙ্গবন্ধু উৎসব করার জন্যে। আপনারা অনেকে জানেন ইতিহাস বিকৃত করা আমরা চাই না, ইতিহাস বিকৃত করা রাখাও যায় না। এই বঙ্গবন্ধু উৎসব গত বছর আমরা আয়োজন করেছি। আমরা গত বছর বঙ্গবন্ধু উৎসব করতে পারিনি। আপনারা জানেন পরাজয়ী ডরনাবীর, আমি নুরুল আবেদিন পরাজয়ী ডরনাবীরের মতো আমি ঘাবড়ে যাইনি। এই বছর আমরা সাকসেসফুলি বঙ্গবন্ধু উৎসব শুরু করেছি। সেটা আপনাদের সহযোগিতার কারণে। আজকে যারা আপনারা সবাই উপস্থিত আছেন সবাই বঙ্গবন্ধুর সৈনিক। আমি আগেই বলেছি বঙ্গবন্ধুকে ভালোবাসেন। অনেকে এখানে ঘোষণা দিয়েছেন আগামীতে সহযোগিতা করবেন। আমি এই উৎসবকে সহযোগিতা করার জন্য সবার অনুপ্রেরণা পেয়েছি, সহযোগিতা পেয়েছি। বিশেষভাবে এই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই উৎসবের কনভেনর স্থপতি ইকবাল হোসেন, আমাদের নাসরিন আহমেদ, আমাদের প্রধান অতিথি আছেন আনিসুজ্জামান ভাই আছেন, আমাদের সাধারণ সম্পাদক প্রদীপ মালাকার, আমাদের বদলু ভাই অলরেডি ঘোষণা দিয়েছেন যে কোনো সহযোগিতা করবেন। আর আমার মনে হয় আগামীতে আমাদের সালাম ভাই উপদেষ্টা, আমার মনে হয় না জানি কত বড় কেক নিয়ে আসে, এবার যে কেক আনছেন আগে খুব বড় কেক নিয়ে আসবেন। তো আমাদের আরও সহযোগিতার জন্য মনিকা রায়, মিনা ইসলাম, মেহের চৌধুরী, হারুন আক্তার রোজি, রেবেকা হক, পরিমল সাহা, আমাদের আতিক কাজী ওনার ওয়াইফ এখানে বিবি সাহেব আছেন, শিউলি ভাবি, তারপরে নাসরিন আহমেদের হাজবেন্ড আরিফ ভাই আছেন, আমাদের সাংবাদিক ভাইরা এখানে আছেন। তারা সবাই এই বঙ্গবন্ধু উৎসবের নেপথ্য থেকে সহযোগিতা করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, শহীদুল ইসলাম এবং আরও যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রিমুল ইসলাম আমার বন্ধুজন, উনি আছেন, আর যারা আছেন। তো একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, অনেকেও অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন, তারপরও আমার সম্পর্কে বঙ্গবন্ধু বলেছিলেন মনে আছেন, আমি মুসলমান, একবার মরে মুসলমান, দুইবার মরে না। আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষে দেখেন, কনফিউজ হয়ে যায়, অস্বীকার করার জুয়া আছে। আমরা মুসলমান, ঠিক আমি মুসলমান, আমি বাঙালি, আমি বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক। আমার বয়স যখন 7 বছর তখন আমি জয় বাংলা স্লোগান দিই। একটা মানুষ যখন মিছিলে যায় জয় বাংলা স্লোগান দিই, 7 বছরের ছেলে, তার মানে সে রাজনীতিতে করেছে। স্লোগান দেওয়া মানে সেই থেকে আমি, আমার আপন ভাই ছিলেন মুক্তিযোদ্ধা, আমার এক ভাই 70-র MP, তার মানে মুক্তিযুদ্ধের সংগঠক।
সেইভাবে আমি ঘুরে উঠেছি। আমার আব্বা ছিলেন একজন পীর সাহেব, সুতরাং আমার এক চাচা ছিলেন পাকিস্তান আমলে সিএসপি ডিসি। তো আমি সেই পরিমণ্ডল থেকে আমি বেড়ে উঠেছি এবং বঙ্গবন্ধুর সাথে আমার একটা চারিত্রিক বৈশিষ্ট্যের মিল আছে। আমি একজন ফুটবলার ছিলাম, আপনারা জানেন বঙ্গবন্ধু ফুটবল খেলতেন, আমি ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম, আমি গ্রামে হাডুডু খেলেছি, আমি সাধারণ মানুষের সাথে চলেছি, আমরা গরিব দুঃখীকে সেবা করার মাধ্যমে মানুষকে ভালোবাসতে শিখেছি। আরও কিছু ব্যাপার আমি বলবো, যে আবারও বলছি, বঙ্গবন্ধু একাডেমি কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমরা বঙ্গবন্ধুর আদর্শে আমাদের প্রথম কাজ বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা, বঙ্গবন্ধুর আদর্শকে প্রচার করা। এবং এই মুহূর্তে বাংলাদেশে কি দরকার বলুন তো দেখি? আমরা বিভ্রান্ত কেন? আওয়ার লিডারশিপ ক্রাইসিস, উই নিড বঙ্গবন্ধু বাংলাদেশে। আমরা বঙ্গবন্ধুকে তার ফিরে পাবো না, কিন্তু এক মুজিব মরে গেল, তার আদর্শ রেখে গেছে। আমরা বঙ্গবন্ধু একাডেমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে স্টাডি করব, আমরা বঙ্গবন্ধুর আদর্শ প্রচার করবো এবং লিডার বানাবো, যে বঙ্গবন্ধুর আদর্শে যারা আগামী দিনে, আমি মনে করি এই আমেরিকা থেকে বাংলাদেশে যখন যাবে কোনো লিডার হয়ে, সেই পারবে বাংলাদেশে একটা শান্তিময় বাংলাদেশ গড়ার জন্য। 1952 সালে আমরা ভাষার জন্য প্রাণ দিছি, অস্বীকার করার জন্য নাই। 52 সাল শেষ, আমরা সেই ভাষার চেতনায় আমরা একটা দেশ স্বাধীন করেছি, স্বাধীনতা পেয়েছি। এখন আর আমাদের ভাষার, অন্য ভাষার প্রতি আমাদের কোনো বিরোধ নেই, উর্দুর প্রতি আমাদের কোনো বিরোধ নেই। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, পাকিস্তানের প্রতি আমাদের কোনো বিরোধ নেই, পাকিস্তানের জনগণ কোনো প্রতি আমাদের বিরোধ নেই। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, আমরা সারা বিশ্বে আমরা আমাদের নিজের ভাষা চর্চা করছি। আমেরিকা আমাদেরকে সেই সুযোগ দিয়েছে, আমাদেরকে শিখতে হবে। নিজের ভাষাকে শ্রদ্ধা করব, নিজের ধর্মকে শ্রদ্ধা করব, অন্যের ধর্মকে শ্রদ্ধা করব, অন্য ভাষাকে শ্রদ্ধা করব। এই জিনিসটা আমরা ক্লিয়ার হইতে পারবো। আমার এক অনুষ্ঠানে আগে আসছিল, যে এক নতুন জেনারেশনের মেয়ে বলছিল যে আঙ্কেল ইংলিশ বলতেছে কেন? উই হ্যাভ নো প্রবলেম উইথ স্পিকিং ইংলিশ, উই হ্যাভ নো প্রবলেম উইথ স্পিকিং উর্দু। এটা শেষ আমরা অর্জন করেছি। ডাইনামিক লিডারশিপ, আমরা যত ইংলিশ শিখবো, যত বেশি দিশি ভাষা, ততই আমাদের ছেলেমেয়েরা উন্নতি করবে। তো আমরা এই একমাত্র বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বন্ধু, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। এই চেতনাবোধ নিয়ে বাংলাদেশ সৃষ্টি, সবাই আমরা বাঙালি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর বঙ্গবন্ধু উৎসব, সেটা আমরা আয়োজন করেছি এই জন্যে, আমরা বঙ্গবন্ধু নিয়ে কাজ করব, প্রতিদিন কাজ করব, প্রতি মাসে কাজ করব। আজকে বঙ্গবন্ধুর আদর্শের লোক যারা আছে এই নিউ ইয়র্কে, এই স্টেটে, বিভিন্ন জায়গায়, প্রতি বছর আমরা একসাথে মিলিত হব। এটা মিলন মেলা, আনন্দ মেলা। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আমরা আসলে পলিটিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করা, বিতর্ক করা, এটা আমরা আজকে করবো না। আমরা আনন্দ করবো সারাদিন। আজকে আমরা হয়তো 4-5 ঘন্টা, আগামী বছর আমরা সারাদিন লিপি করব। এবং অলরেডি আমি এক রাশিয়া থেকে এক ভদ্রলোক, ওইখানকার আওয়ামী লীগের লিডার, বঙ্গবন্ধু সৈনিক, আমাকে বললো যে আপনি আমাকে দাওয়াত দিলেন না। আমি কই ভাই সরি, এই বছর ছোটো করে করতেছি, আগামী বছর আমরা বড় করে করবো। হয়তো আমরা ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধু উৎসব করব, কারণ সারা বিশ্বের থেকে আমি সারা পাচ্ছি, তারা আসতে চায়। এবং নিউ ইয়র্ক হলো সারা বিশ্বের রাজধানী। আমরা যখন শুরু করেছি, এটা তো আমরা আজকে যারা আছেন সবাই আজকে এই বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধক, আজকে সাক্ষী, ইতিহাসের সাক্ষী হয়ে আছেন। তো আমি আপনাদেরকে আর ধৈর্য স্থিতি করতে পারবো। সবাইকে ধন্যবাদ, সবাই নাম বলতে পারি নাই। আমি আবারও আগামী বঙ্গবন্ধু উৎসবের জন্য আগাম দাওয়াত দিয়ে রাখলাম। আমি ওদেরকে বঙ্গবন্ধু হ্যাপি বার্থডে। কই সজল ভাই কই?
সবাইকে পর্যায়ক্রমে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে কেক কাটার অংশগ্রহণ করার জন্য এবং ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য। ভাবি যেমন ভাবি কি বলছে যেমন ভাবি কি বলছে আসুন এটা কি একটু সামনে প্লিজ আসেন। আর আমাদের এখানে সামনে যারা উপস্থিত আছেন আমাদের আপারা সবাই আসতে পারেন এখানে কেক কাটার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই আসেন আপারা আপনারা আসেন। জয় বাংলা জয় বাংলাদেশের জয় স্বাধীন হলো দেশ আমাদের জয় 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 বলো বাংলাদেশের জয় জয় বাংলা জয় বাংলাদেশের জয় স্বাধীন হইল দেশ আমাদের জয় 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 বলো বাংলাদেশের জয় দিনে দিনে মাস গেল মাসে মাসে সাল এই ভাবিতে পাকিস্তানের গেল কত কাল জোর করিয়া আয়ু শাহী সিংহাসন নিল আগরে তলার মামলাতে গদ্দি ভাঙা গেল হায় হায় গদ্দি ভাঙা গেল হায় হায় গদ্দি ভাঙা গেল মির্জাফরের বংশধর ইয়াহিয়া খানে উইরা আইসা উইরা গিয়া বসে সিংহাসনে মুখে মুখে গণতন্ত্র কাজে নাহি মানে জালিম হইয়া জুলুম চালায় পূর্ব পাকিস্তানে হায় হায় পূর্ব পাকিস্তানে হায় হায় পূর্ব পাকিস্তানে ভোটাধিকার দিতে হবে বঙ্গবন্ধুর পণ খেলাফতে খানে তখন ছিল নির্বাচন তারপরে দেশে আইলো নির্বাচনের হোলি রাজনৈতিক দল সকলে লাগলো ঠেলা ঠেলি হায় হায় লাগলো ঠেলা ঠেলি হায় হায় লাগলো ঠেলা ঠেলি ধন্য ধন্য বঙ্গবন্ধু ধন্য হইল দেশ ছয় দফার জয় হইল খানের দফা শেষ ছয় দফার জয় হইল খানের দফা শেষ ইয়া ইয়া খানে তখন ফুটফুটিরে কয় স্বাধীন সিংহাসনে নিয়া কেমন জানি হয় হায় হায় কেমন জানি হয় হায় হায় কেমন জানি হয় ঝোতা তলোয়ারে ভুটুর নামিল ময়দানে ষড়যন্ত্র করলো তারা গোপনে গোপনে ভুট্টুটি গাইয়া হিয়া অনেক বুদ্ধি করে
দিল রে প্রাণ আমার চাই চাই রে গোলা বারুদ আলো তারা শুধু মুখে আলোচনা সময় কাটিয়া দিল করে ছলনা রে প্রাণ আমার চাই চাই রে আরে ঝাঁপাইয়া পড়িল চল শহরে শহরে মানুষ মারিল তারা কাতারে কাতারে ঝাঁপাইয়া পড়িল চল শহরে শহরে মানুষ মারিল তারা কাতারে কাতারে বঙ্গবন্ধুকে তারা গ্রেপ্তার করিল শ্রীগাল হয়ে সিংহকে ফাঁদেতে ফেলিল লুণ্ঠন করিল তারা বাঙালিদের ধন পারল না সিনাইয়া নিতে বাঙালির মন লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুটিল মানুষের ধর্মাধর্ম নাহি যে মানিল জয় বাংলার জয় বাংলাদেশের জয় স্বাধীন হইল দেশ আমাদের জয় 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 বলো বাংলাদেশের জয় লক্ষ লক্ষ বাড়ি ঘর হায় হায় পুইরা হলো ছাই 30 লক্ষ মারল মানুষ কোনো বিচার নাই রে প্রাণ আমার চাই চাই রে
ছোট কবিতা নির্মলেন্দু গুণের। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। বাঙালি এবং বঙ্গবন্ধুর চেতনাবোধে যারা উদ্বুদ্ধ, আগের কবিতাটি এবং এই কবিতাটি আমাদের চেতনা চর্চার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়েছে। ৭৫ পরবর্তী। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, নির্মলেন্দু গুণ। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল আমাকে কানে কানে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ। জয় বাংলা। এবার আসছেন কাজী আতিক, আরেকটি কবিতা, তারপর আমরা আবার ফিরে যাব গানে। খুশু ভাই এই সুযোগ একটু নিঃশ্বাসটা ছেড়ে নিক। না খাবে না, খেলে শুভ সন্ধ্যা। আপনারা পরপর দুখানি গুণ শুনলেন, এবার কাজী আতিক শুনুন। বিষয় একই, আমরা ওইভাবেই বলি আর কি। ঠিক আছে। আমার কবিতার নাম বঙ্গবন্ধু অনন্ত প্রতীক্ষা আমার। তিনি আবার আসবেন, আবারও আসবেন তিনি। মঞ্চে এসে দাঁড়াবেন সেই পরিচিত ভঙ্গিমায়। তিনি আবারও আঙ্গুল উঁচিয়ে বলবেন এবারের সংগ্রাম। আমি অপেক্ষায়, অনন্ত প্রতীক্ষা আমার। যে তিনি ৭ই মার্চকে মহান বানিয়েছিলেন, কেবল আঙ্গুল উঁচিয়ে সেদিন রচনা করেছিলেন তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অলিখিত সংবিধান। আজ থেকে বন্ধ থাকবে আমি যদি হুকুম দেবার না পারি, অথবা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। অতঃপর সেই যুগ সৃষ্টিকারী পঙ্ক্তিমালা, বঙ্গবন্ধুর আঙ্গুল উঁচিয়ে সেই দৃপ্ত উচ্চারণ, এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। তৈরি হয়ে গেল স্বাধীনতাকামী একটি রাষ্ট্রের পথ পরিক্রমার বিধান। সেই থেকেই মূলত পৃথিবী গোলকে শুরু আমাদের রাষ্ট্রের সংকুলান। হাজার বিপত্তি পেরিয়ে অতঃপর আমরা আবারও বাঙালি হলাম। তাই বঙ্গবন্ধু স্বাধীনতা, বাংলা ও বাঙালির সমার্থক একটি নাম। আমার প্রতিজ্ঞা আবারও, এবং কাটবে প্রতিজ্ঞায় বাকি দিনগুলো। আর একটিবার যদি তিনি মঞ্চে এসে দাঁড়ান, আর একটিবার কেবল ফিরে আসুন তিনি তারই এই বাংলায়। আকাশ বাতাস প্রকম্পিত করে ধ্বনিত হোক সেই বজ্র নিনাদ। এবারের সংগ্রাম শুনতে চাই কেবল আর একটিবার, আঙ্গুল উঁচিয়ে যেমন তিনি শুনিয়েছিলেন সেদিন বাঙালির মুক্তির ইশতেহার। ধন্যবাদ। আরেকজন পরিচিত গুণী শিল্পী কৃষ্ণ সরকার। এবার উঠেছে মহাঝড় আলোড়ন, এবার উঠেছে মহাঝড় আলোড়ন। বাংলার ঘরে ঘরে জ্বলছে আগুন, বাংলার জনপদে স্বপ্নেতে ঘেরা আমার শান্তনী। এবার উঠেছে মহাঝড় আলোড়ন, এবার উঠেছে মহাঝড় আলোড়ন। ঠিকানা আমার রাতের প্রান্তরে, সঙ্গীত মোর বজ্র কণ্ঠস্বরে। ঠিকানা আমার রাতের প্রান্তরে, সঙ্গীত মোর বজ্র কণ্ঠস্বরে। জন্ম আমার পদ্মা নদীর পাড়ে, জন্ম আমার পদ্মা নদীর পাড়ে। জ্বলছে আগুন বাংলার জনপদে, স্বপ্নেতে ঘেরা আমার শান্তনী। এবার উঠেছে মহাঝড় আলোড়ন, এবার উঠেছে মহাঝড় আলোড়ন। মুক্তির পথে আমরা চলেছি যাত্রী, শঙ্খে বিঘ্ন হিংস্রতম সারাত্রি। মুক্তির পথে আমরা চলেছি যাত্রী, শঙ্খে বিঘ্ন হিংস্রতম সারাত্রি। এবার শপথ মৃত্যু অথবা মুক্তি, মানি না আমরা গোলামীর কোনো চুক্তি। এবার শপথ মৃত্যু অথবা মুক্তি, মানি না আমরা গোলামীর কোনো চুক্তি। আমরা জেগেছি মুজিব কণ্ঠস্বরে, আমরা জেগেছি মুজিব কণ্ঠস্বরে। জ্বলছে আগুন বাংলার জনপদে, স্বপ্নেতে ঘেরা আমার শান্তনী। এবার উঠেছে মহাঝড় আলোড়ন, এবার উঠেছে মহাঝড় আলোড়ন। বাংলার ঘরে ঘরে জ্বলছে আগুন বাংলার জনপদে, স্বপ্নেতে ঘেরা আমার শান্তনী রে। এবার উঠেছে মহাঝড় আলোড়ন, এবার উঠেছে মহাঝড় আলোড়ন, এবার উঠেছে মহাঝড় আলোড়ন। আসছে সঙ্গীত নিয়ে নাসরিন চৌধুরী। বাংলার আকাশে রক্তিম সূর্য আলোয় যারা, তোমাদের কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান
সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু দাও গো মুছিয়ে, পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে, শ্যামলে কোমলে কনকে হিরকে বন সেতু ধরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনয় মুরুজে সননে গরজে, জাগিয়া উঠো গো গীতি গো। আজি হৃদয় মাঝারে জগৎ বাহিরে ভরিয়া উঠো গো প্রীতি গো। আজি বিনয় মুরুজে সননে গরজে, জাগিয়া উঠো গো গীতি গো। আজি হৃদয় মাঝারে জগৎ বাহিরে ভরিয়া উঠো গো প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় ফুলকে দোলকে। নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় ফুলকে দোলকে। নূতন আলোকে বাসনার রাশিতে নূতন মরণ ঘড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আমি বাংলায় গান গাই, গানটা আমি গিয়ে শুনছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই।
আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত দীর্ঘ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত দীর্ঘ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। মেশে 13 নদী, 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার কৃষ্ণার জল, তৃপ্ত শেষ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন। বাংলায় আমার কৃষ্ণার জল, তৃপ্ত শেষ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন। ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কালকে আবারও আমাদের দেখা হবে, সে প্রত্যাশা রেখে শেষ করব। Thank you.
মনে নাই আর একজন